নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। মিলেমিশের একটা নতুন না আজকে নতুন বলবো না, একটা কন্টিনিউয়েশন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। লাস্ট ব্লগটা যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই শুরু করলাম। ওই যে সেই ভয়াক্রান্ত M41 গেটটা। কিন্তু হ্যাঁ, এখন আমরা M41 গেট পেরিয়ে এসেছি। তো ইমিগ্রেশন থেকে বেরিয়ে যে গল্পটা বলছিলাম সেইটাকেই চলুন এখন আগে শেষ করি। তো এইটা হচ্ছে প্যারিসের সিডিজি এয়ারপোর্টটা। দেখুন কতটা হাঁটতে হয়েছিল। হাঁটা বলছি কেন, দৌড়াতে হয়েছিল। আর এখনই ব্লগ এমন মাথায় একটা সবসময় ঘোরে যে এই দৌড়াতে দৌড়াতেই কিন্তু আমি অল্প অল্প করে ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এখন নিজের দেখে ব্যাপারটাকে বেশ হাস্যকর মনে হলো, তখন কিন্তু ভীষণ চাপের মধ্যেই ছিলাম। যাই হোক, এইভাবে দৌড়াতে দৌড়াতে আমরা যখন এটা ইমিগ্রেশনে যাওয়ার পথে, তো ইমিগ্রেশন অবধি তো আপনাদের বলেই দিয়েছি। তারপর ওখান থেকে বেরিয়ে লিফটে করে নিচে নেমে দেখলাম বাসের লাইন। এবার রিজু তখন এতটাই অধৈর্য হয়ে গেছে, ও বলছে যে দূর বাবা, এটা আবার কিসের লাইন। মোটামুটি প্রায় 200 জনের পেছনে অ্যাজ ইউজুয়াল আমরা। আর প্রত্যেক 9 মিনিট পর পর ওখানে বাসটা ছাড়ে। আর এই বাসের ক্যাপাসিটি মোটামুটি ওই 35 থেকে 40 জনের মতো ম্যাক্সিমাম। তো সেই দেখে তো মাথায় হাত। তারপর আবার সামনে গিয়ে যে ব্যাপারটা কন্ট্রোল করছিল তাকে বোর্ডিং পাস দেখালাম। তখন যেন বোর্ডিং পাসটা আমাদের কাছে সেভিয়ারের মতো কাজ করছে। সে সঙ্গে সঙ্গে তখনই যে বাসটা ছিল সেইখানে আমাদের উঠিয়ে দিল। আর দেখুন এই বাসটা কতটা দূর যাচ্ছে দেখেছেন। এটা কিন্তু এয়ারপোর্টের ভেতর দিয়েই আমরা যাচ্ছি, কিন্তু অনেকটা রাস্তা, প্রায় 4.5 মিনিট। আমরা যখন M41 গেটটার সামনে এসে দাঁড়ালাম তখন কিন্তু বোর্ডিংয়ের প্রায় লাস্ট কল চলছে, কিন্তু তাড়াতাড়ি করে হয়ে গেল। যাই হোক, সবার প্রচুর হেল্প করাতে আর আমাদের অসম্ভব মানসিক শক্তি থাকাতে হয়তো এই যাত্রাটা উদ্ধার করতে পেরেছিলাম। কিন্তু হ্যাঁ বাবা, এই রিস্ক আর কখনো নেব না। সবাইকে বলছি, এই ইন্টারন্যাশনাল ট্রাভেলে যেহেতু ইমিগ্রেশনের একটা বিরাট ঝামেলা থাকে, তো সেই ক্ষেত্রে 5-6 ঘন্টা লেওভারের ক্ষেত্রে হাতে নিয়ে থাকা খুব জরুরি। যাই হোক, এয়ারপোর্টের তো প্রচুর মুণ্ডুপাত করলাম সমস্ত কিছু বলার পর। এবার আসি প্লেনের কথায়। ফ্লাইটটা কীরকম ছিল। এয়ার ফ্রান্স এখানে যথেষ্ট নামকরা একটা সংস্থা। এবার সেখানকার আপনি বলুন ফ্লাইটের অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা, খাবার দাবার সব কিছুই এ গ্রেডের ছিল। কিন্তু না, আমার মনে হয়েছিল যে আরেকটু মডিফিকেশনের দরকার। যখন আমরা ইতিহাদ এয়ারওয়েজ ধরেছিলাম সেই সময় কিন্তু আমাদের যে বসার সিটটা ছিল তার সাথে খুব সুন্দর হেডরেস্টের ব্যবস্থা ছিল, কিন্তু এয়ার ফ্রান্সে কিন্তু সেরকম কিচ্ছু ছিল না। একদম হেডের জায়গাটাতে একদম প্লেন ছিল। সেই জন্য কিন্তু একটু চোখ আমি বুঝতেই পারিনি। রিভু তো আমার গায়ের ওপর পড়েই ঘুমাচ্ছিল, আর রিজু মোটামুটি হালকা হালকাই বারবার চোখ বুজছিল, ও খুব একটা ঘুমাতে পারছিল না। আর আমি ইতিহাদ এয়ারওয়েজে সত্যি কথা বলতে জার্নি করার সময় কিন্তু বেশ ভালো মতন ঘুম দিয়েছিলাম, কিন্তু এখানে আমি একদম ড্যাব ড্যাব করে জেগেই বসেছিলাম। আর যে ছোট ছোট পিলোসগুলো দিয়েছিল সেগুলো বেশ পুরনো ছিল, তো সেই কারণে না সেগুলো খুব ডেবে ডেবে গেছিলো। তো সেই জন্য খুব কমফোর্টেবল হচ্ছিল না বসার জার্নিটা। কত লোক দেখেছেন, আর এই প্লেনটাতে কিন্তু প্রচুর ইন্ডিয়ান লোকও ছিল। ছোটজন তো বাবেল শুটার গেম খেলতে বসে গেছে, বড়জনও নিজের মনের মতো সিনেমা খুঁজতে বসে গেছে। আর আমি আর কি করি, আমি আবার নিজেকে ভূতত্ত্ববিদ ভেবে, ভূগোল বিশারদ ভেবে গ্লোবটা ঘোরাতেই শুরু করে দিলাম। এই পুরো জার্নি ওয়েটাই ছিল আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে, কোনো রকম ল্যান্ডের ব্যাপার ছিল না। সেই জন্য কিন্তু ভীষণ বোরিং লাগছিল, কারণ ওপর থেকে কিছু দেখাই যাচ্ছিল না। এমনিতে আকাশ পরিষ্কার ছিল, কিন্তু নিচটায় তো কিছুই ছিল না। আর দেখুন, আরেকজন এখন সিট বেল্ট বাঁধা শিখছে। ইতিহাদ এয়ারওয়েজে এত ঝামেলা ঝক্কিও করেছিল যে এইবার প্রায় 1 মাস ধরে ওকে সিট বেল্ট বাঁধার না বাড়িতেই আমরা ট্রেনিং করিয়েছিলাম। না হলে বারবার এসে এয়ার হোস্টেসরা বলতে থাকে, তখন বড্ড নিজেকেই খারাপ লাগে। চলুন, অ্যাট লাস্ট প্যারিসের মাটি ছেড়ে এই ফ্লাইটটা ওপরে উঠল, আর সাথে সাথে আমার বরের মুখেও হাসি ফুটল। বাবারে বাবা, গত 2 সপ্তাহ ধরে ও যা টেনশন করছিল, তবে অবশ্যই পুরো জার্নিটাতে এটা বলতে গেলে এটা টেনশন করার মতোই ব্যাপার, কারণ ব্যাপারটা কিন্তু এত সহজ ছিল না।
আর একটা জিনিস আমরা করেছিলাম, যেই সাজেশনটা আমি দিয়ে রাখতে চাই, পরবর্তীকালে কারোর যদি কখনো এইরকম পরিস্থিতির শিকার হয়, শুধু প্যারিসের সিটিজি এয়ারপোর্ট বলে না, এরকম তো বড় বড় অনেক এয়ারপোর্টই আছে। ধরুন হিথ্রো এয়ারপোর্ট আছে, তারপর নিউ ইয়র্কের যে এয়ারপোর্টটা আছে, এগুলো তো খুবই বড় বড় হয়। তো সেই ক্ষেত্রে রাস্তা হারিয়ে ফেলার একটা অভ্যাস থাকে বা একটা গন্ডগোল হওয়ার চান্স থাকে। তো সেই ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা টাইম নষ্ট হয়। তো আমরা গুগল থেকে বারবার মানে 2F যে গেটটা আমাদের নামিয়েছিল ফ্লাইটটা, সেইখান থেকে এই M গেটে কী করে যাব বা L গেটে কী করে যাব, কোনটাতে পড়বে তখন তো জানতাম না। সেই ম্যাপটাকে, ছবিগুলোকে, গুগলে তো এখন সবই পাওয়া যায়, বারবার বারবার দেখতাম। বিশ্বাস করুন, পড়া মুখস্থ করার মতো যেন রিভাইজ করতাম। তাতে কিন্তু আমাদের অনেকটা হেল্প হয়েছে। ওই অত বড় এয়ারপোর্টটাতে একবারের জন্যও কিন্তু আমরা কোনো রাস্তা গন্ডগোল করিনি বা হারিয়ে ফেলিনি, যেটা আমাদের টাইম বাঁচাতে কিন্তু অনেকটা সাহায্য করেছিল। আর একটুখানি প্লেনটা ওপরে উঠতেই আমার ছোটোজন কিন্তু একদম ঘুমিয়ে পড়েছে। ও আর পারছে না, সেই সকাল 6টায় ঘুম থেকে উঠবে। এইটুকু মানুষ আর কত পারে। আমি এই ইনফরমেশানটা দিয়ে রাখলাম কারণ কোনো একটা ভ্লগ দেখে, আমার সত্যি কথা বলতে নামটা মনে পড়ছে না, এরকম লন্ডন যাওয়ারই কোনো একটা ভ্লগ আমি একদিন দেখছিলাম। সেইখানে যে কেবিন ক্রুকে আগে বলে রাখার ঘটনাটা, সেইটা কিন্তু ওই ভ্লগেই একটা ভদ্রমহিলা শেয়ার করেছিলেন, যে ওনারা ওরকম বলেননি বলে ওনাদেরও ভীষণ অসুবিধা হয়েছিল। ছোট্ট 2 বছরের বাচ্চাকে নিয়ে ওনারা কোথাও ট্রাভেল করছিলেন, আর সেখানে ওই লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে কিন্তু একটা ওদের লেওভার ছিল, আর সেইখানে ওদের খুব বেগ পেতে হয়েছিল। তো সেই ক্ষেত্রে তখন পরবর্তীকালে ওদের যে ফ্লাইটের কেবিন ক্রিউ ছিল, সে ওদেরকে বলেছিল যে আপনারা এক্ষেত্রে আগে থেকে বলে রাখবেন, তো সেই ক্ষেত্রে আমরা হেল্প করতে পারি। চলুন, লাঞ্চ চলে এসছে, আর এয়ার ফ্রান্সের লাঞ্চের কিন্তু বেশ সুনাম আছে। কী কী দিয়েছে দেখি। স্প্রাউটস দিয়েছে, যেটা তো আমি অবশ্যই খাই না। বাটার দিয়েছে, ব্রেড দিয়েছে, কিন্তু ব্রেডটা এরকম খোলা দেওয়াটা আমার কিন্তু বিন্দুমাত্র পছন্দ হয়নি। আর সাথে দিয়েছে চিজ। আমরা বাঙালিরা যেমন রসগোল্লা খাই, এরা সেরকম কপাকপ চিজ খায়। কী করে যে খেতে পারে বাবা আমি জানি না। একটা মাফিন দিয়েছে অ্যাজ আ ডেজার্ট, সেটা ভালো ছিল, বেশ সফট ছিল, আর বেশ জুসি ছিল মাফিনটা, শুকনো শুকনো ছিল না, সেই জন্য ভালো লেগেছিলো। আর মেন কোর্সে ছিল হচ্ছে আলু সেদ্ধ, আর এখানে স্ম্যাশড পটাটো বলে, আর তার সাথে ছিল একদম মানে বাটার, তারপর ক্রিম, চিজ দিয়ে স্টিয়ার করা গ্রিল চিকেন, যেটা অসম্ভব ভালো খেতে ছিল। রিভিউও এই প্লেটটা কিন্তু পুরো শেষ করেছিল। এই যে ঘুম থেকে উঠে লাঞ্চ করে খুশি হয়ে একজন বাবেল শুটার খেলতে বসে গেছে। কোনো জার্নি করার সময় রিভু বিশেষ কিছু খেতে চায় না, অল্প অল্প করে একটু শুকনো খাবার খেতেই ভালোবাসে, আর আমিও ওকে জোর করি না। আর এখান থেকে বাচ্চাদের অ্যাক্টিভিটি হিসেবে ওকে এই বক্সটা দিয়েছে। এই বক্সটা সবচেয়ে ভালো হচ্ছে, এই বক্সটা নেচার ফ্রেন্ডলি, সব কিছুই উডেন মেটেরিয়াল দিয়ে তৈরি। এখানে একটা সুন্দর মন পাসপোর্ট না একটা অ্যাক্টিভিটি বুক টাইপের দিয়েছে, যেটা বেশ সুন্দর। আর সবচেয়ে ভালো ছিল এখানে মানে ফ্রেঞ্চ ভাষায় লেখা থাকলেও তলায় তলায় ইংলিশেও লেখা ছিল, সেই জন্য বুঝতে সুবিধা হচ্ছিল। আর দিয়েছিল খুব সুন্দর ছোট ছোট খেলনা, একটা ডগি যে যাচ্ছে মানে প্লেনে করে বেড়াতে যাবে, তার সেই তৈরি হওয়ার প্রসেস, তার একটা ট্রলি ব্যাগ, একটা সুন্দর কাঠের ছোট্ট এরোপ্লেন। রিভু আবার এরোপ্লেন ভীষণ পছন্দ করে, ওর মানে খেলনা গাড়ির মধ্যে এরোপ্লেন আর ফায়ার ট্রাক হচ্ছে ফেভারিট। তো এই এরোপ্লেনটা পেয়েও খুব খুশি হয়েছিল। কয়েকটা পেন্সিল দিয়েছিল, সবই। আর এখানে কয়েকটা ওর ওই পাজল গেম টাইপের দিয়েছিল। এইবার এগুলো পেয়ে তো বেশ খুশি হয়েছিল, আর অনেকটা সময় এগুলো নিয়েও খেলেছিল। আমিও ঘুম থেকে ওঠার পর ওকে এগুলো হাতে দিয়েছিলাম, যাতে একটু সময়টা কাটাতে পারে। আর এই দেখুন, আমার কোনো কাজ নেই বলে, অবশ্য প্লেনে আর কী বা কাজ থাকবে, আমি বসে বসে খুঁজে খুঁজে কলকাতা, পানিহাটি, এখন না আমি পাক্কা শিওর আমি খর্দা খুঁজছিলাম। মাঝ আকাশে বসে বসে যখন জার্মানিতে থাকাকালীন জার্মানির প্রোজ অ্যান্ড কনস কী কী ছিল সেগুলো সমস্ত ভাবছিলাম। ভাবতে ভাবতে ভাবছিলাম যে নতুন যে দেশটাতে যাচ্ছি সেখানেও না জানি আবার কী কী সম্মুখীন হতে হবে। যাই হোক, যদি জার্মানি কভার আপ করতে পারি তাহলে মনে হয় ইউএসএও পেরে যাব। কারণ আমরা যখন জার্মানি ছেড়ে এখানে আসছি তখন আমাদের অনেক জার্মানির বন্ধুও, আবার অনেক ইউএসের বন্ধুও, বা অনেক ভারতবর্ষের বন্ধুও সবাই বলছিল যে ভাই তোরা প্রায় আইআইটি কমপ্লিট করে তারপর 12 ক্লাস পরীক্ষা দিতে যাচ্ছিস, মানে জার্মানিতে থাকা
ওখানে স্টে করা, ওখানকার কালচারের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটা নাকি এতটাই কঠিন। সত্যি খুবই কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি, আর ওই নিয়ে ভাবতে চাই না। একবার বেরিয়ে এসেছি, এই যে এইবার কিন্তু আমরা ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলেছি। নিচের ল্যান্ডও দেখা যাচ্ছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু এবার নেমে যাব। এখানে নামার পর রিজুর একজন ইন্ডিয়ান ফ্রেন্ড, যে অনেক বছর ইউএসএতে রয়েছে আর প্লাস ওর অফিস কলিগও বটে, সে আসবে আমাদের পিক আপ করতে। এবার হয়তো এতক্ষণে এসেও গেছে, জানি না। এবার সেই আমাদের এআইআরবিএনবিতে পৌঁছে দেবে, বা তার বেসিক প্রাইমারি বাজার হাট সব সেই করে রেখেছে, প্লাস একটা ফোন সিম কার্ড সমেত কিনে রেখেছে, কারণ এখানে তো ইউএসএর নাম্বার ছাড়া পুরো সব কিছু অচল। লাইক দিস কি আইডেন্টিটি কার্ডের মতো এখানে ইউএসএর ফোন নাম্বারটাকে মানে গণ্য করা হয়। আর তার সাথে কিনে রেখেছে হচ্ছে আমার ছোট্ট ছেলের জন্য একটা কার সিট, কারণ এখানে কিন্তু কার সিট ছাড়া আপনি রাস্তায় বাচ্চা নিয়ে যাতায়াত করতেই পারবেন না, তাহলে কিন্তু বিশাল মোটা অঙ্কের একটা ফাইন হয়ে যাবে। বিদেশের মাটিতে সার্ভাইভালের প্রথম স্টেপ ফেলার আগে আত্মীয় স্বজন আর এইরকম কিছু বন্ধু বান্ধবের কিন্তু খুব দরকার পড়ে। তবে সবার তো আর আত্মীয় স্বজন বিদেশে থাকে না, কিন্তু বন্ধু বান্ধব, অফিস কলিগ এরা তো থাকেই। জার্মানিতেও আমরা কিন্তু এরকম বেশ কিছু বন্ধু পেয়েছিলাম যারা মুভ ইন আর মুভ আউটে আমাদের খুব সাহায্য করেছিল। আর এখানেও কিন্তু আমরা সেরকম একজন বন্ধু পেয়েছি যে অ্যাটলিস্ট মুভ ইনের সময় কিন্তু আমাদের সব দিক দিয়ে আগলে খুব সাহায্য করেছে। এখানকার ওয়েদার কিন্তু বাইরে থেকে দেখে মনে হচ্ছে বেশ ভালো, মানে হালকা গরম আছে, আবার একদম মানে প্রচণ্ড ক্যাটক্যাটে গরমও নেই, আর ঠান্ডা তো এখানে খুবই কম। এখন তো রীতিমতো এখানে গরমকাল। সবাই বলেছিল এখানকার ওয়েদার খুব ভালো হবে, থাকতে বেশ ভালো লাগবে। আমার দিদির এক বান্ধবীও এখানে গত 15 বছর ধরে আছে, সেই দিদির সাথেও যোগাযোগ করেছি, সেও তার ফোন নাম্বার, যোগাযোগের সব মাধ্যম আমাকে দিয়ে দিয়েছে। কোনোভাবে যেন দরকারে লাগলে আমরা তাকে ফোন করি, বারবার আমার কাছে ফলো আপ করছে। যাই হোক, সেই জন্য কোনো মনে হয় না অসুবিধা হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করব। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।